এবং এদের সবাইরই ইমিডিয়েটলি উচিত পেন ডাউন করা, যাতে এই সরকার বিব্রত হয় এবং তাদের ভুল বুঝতে পারে যে এতদিন দীর্ঘদিন ধরে যে ডিএ বঞ্চনা সেটা যেন তারা অনুধাবন করতে পারে। যদিও এই সরকার মূক ও বধির, এদের কানে কিছুই ঢোকে না। আমরা বারবার শুনেছি ডিএ মামলায় জয় হলো, রাজ্য সরকার পরাজিত হলো, এরকম আমরা আগে বহুবার শুনেছি। কিন্তু রাজ্য সরকার পরাজিত হওয়ার পরেও কার্যত যেন রাজ্য সরকারেরই জয় হচ্ছে এটা মনে হচ্ছে। কারণ রাজ্য সরকার এই ডিএ নিয়ে কোনো হেলদোল দেখাচ্ছে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। তার মানে কি রাজ্য সরকার জানে সুপ্রিম কোর্ট কিচ্ছু করতেই পারবে না রাজ্য সরকারকে? না, এগুলো আমি মনে করি বালির বাঁধ। অর্থাৎ কোনো রকমে এবারের নির্বাচনটা যদি পার করে দিতে পারি, তাহলে যদি আমার পরাজয় হয়, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, নতুন যে সরকার আসবে তার ঘাড়ে নিশ্চিন্তে চাপিয়ে দিয়ে আমি বেরিয়ে চলে যেতে পারবো। আচ্ছা স্যার, প্রথমে আপনাকে নমস্কার জানাই আমাদের চ্যানেলে। আপনাকে ধন্যবাদ, আপনার চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক। ধন্যবাদ স্যার। এই যে ডিএ মামলা তো আজকের দিয়ে চলছে না, এটা বছরের পর বছর চলে আসছে। 2016 সালের ফেব্রুয়ারি মাসে আমরা পথ চলা শুরু করেছিলাম। আর কত পথ চলতে হবে স্যার? পথ চলা তো শেষ, আদেশনামা হয়ে গেছে, এবার টাকা দেওয়ার পালা। কিন্তু টাকা না দিলে 6ই মার্চের মধ্যে নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের উপরে চাপানো ছিল যে তারা 25% অফ দি ডিএনএস অ্যালাউন্স দিয়ে দেবে। কিন্তু সেইটা তারা অগ্রাহ্য করেছেন। মহামান্য উচ্চতম ন্যায়ালয় যে আদেশনামা এসেছিল তার অমর্যাদা করেছেন, তাকে লঙ্ঘন করেছেন। সেই জন্য আজকে নোটিশ অফ কন্টেম্প্ট আমার তরফ থেকে পাঠানো হয়েছে, অর্থাৎ আমাদের ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার এবং তার সঙ্গে রয়েছেন আরেকজন মেম্বার শ্রী গোপাল মজুমদার, তাদের তরফ থেকে পাঠানো হয়েছে যে 72 ঘন্টার মধ্যে এই আদেশনামা কার্যকর না হলে এবং 25% দিয়ে অবিলম্বে না দেওয়া হলে আমরা সব রকম আইনগত ব্যবস্থা নেব। যে আইনজীবী সুপ্রিম কোর্টের পাবড় আইনজীবীদের গোহারা হারিয়ে তাদের মুখে একরকম চুনকালি মাখিয়ে যদি জিতে আসতে পারে, সেই আইনজীবী খুব ভালো করে জানে কিভাবে অপদার্থ সরকারের গলায় আঙুল দিয়ে টাকা বার করে দিতে হবে। 6ই মার্চ যে সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল, সেই সময়ের মধ্যে ডিএর কোনো কুল কিনারা দেখতে পেল না, রাজ্য সরকার কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিল। এরকম বুড়ো আঙুল বহুবার দেখিয়েছে রাজ্য সরকার। তো সুপ্রিম কোর্ট হাত গুটিয়ে কি বসে থাকবে? সুপ্রিম কোর্ট অবশ্যই আমি বিশ্বাস করি হাত গুটিয়ে বসে থাকবে না, তারা নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। পদক্ষেপ না নিলে আমাদের তরফ থেকে আবেদন থাকবে সুপ্রিম কোর্টে, এবং সেক্ষেত্রে আমি বলেই দিয়েছি যে আমি কন্টেম্প নোটিশ পাঠিয়ে দিয়েছি। সেই কন্টেম্প নোটিশ আপনাকে হোয়াটসঅ্যাপেও পাঠানো আছে। সেই কন্টেম্প নোটিশে সমস্ত স্তরের সরকারি কর্মচারী, অর্থাৎ স্কুল শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, এমনকি যারা মারা গেছেন, যারা ডিআরএস রিলিফ পান, ডিআরএস অ্যালাউন্স পান না, তাদের প্রত্যেকের জন্য আমি এই কন্টেম্প নোটিশ পাঠিয়েছি এবং তাদের প্রত্যেককেই যেন মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই সরকার কিন্তু স্কুল শিক্ষকদের খুব কায়দা করে এড়ানোর একটা চক্রান্ত করেছিল, কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি। আমি কিন্তু আমার তরফ থেকে নোটিশ দিয়ে তাদের এবং অন্যান্য যারা রয়েছে, যেমন ধরুন যারা ডিআরএস রিলিফ পান, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, পঞ্চায়েত, পুরসভা, মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য যারা রয়েছেন, যারা সরকারি কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের সবার জন্যে, তাদেরকে উদ্দেশ্য করে সবার ক্ষেত্রে এই নোটিশটি দেওয়া হয়েছে। আচ্ছা, রাজ্য সরকার বাজেট পেশ করলো, সেখানে বেকার ভাতা থেকে শুরু করে একাধিক ভাতা চালু করলো। সকলের অ্যাকাউন্টে যারা বেকার ভাতা 1500 টাকা করে ঢুকে গিয়েছে সকলের অ্যাকাউন্টে। এই টাকা দিতে পারছে রাজ্য সরকার, ডিএ দিতে পারছে না। এই জায়গাটা কিভাবে দেখবেন? এই ব্যাপারটাকে আমি একটাই কথা বলতে পারি যে 2 লক্ষ কোটি টাকা নাকি ঋণ ছিল, আমার ভুল হলে আপনারা সংশোধন করে নেবেন, পূর্বতন বাম সরকারের আমলে, যেটা খুব বেশি নয়, নেগলিজেবল অ্যামাউন্ট। সেটাকে 8 লক্ষ কোটি টাকায় নিয়ে গেছে, অর্থাৎ 6 লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে এবং ঋণ নেওয়া হয়েছে। এবারে 8 লক্ষ কোটি টাকা দিয়ে যদি ভাতা দেওয়া যায়, তাহলে আমি মনে করি
বাকি আরো ঋণ করে 11-12 কোটি টাকা ঋণ করে ডিএটাও দেওয়া যেতে পারে। সুতরাং এটা হচ্ছে চক্রান্ত এবং বদমাইশি সরকারের তরফ থেকে। আচ্ছা, আমি যদি ভুল না হয়ে থাকি, 2010 সালে মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, উনি বলেছিলেন যে সরকার তার কর্মচারীদের ডিএ দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজকের ওনার অবশ্যই বলেছিলেন, এবং বলেছিলেন আরো স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছিলেন, যদিও সেই সব স্ট্যাটিস্টিক্স ভুয়া স্ট্যাটিস্টিক্স, কারণ ডিএর ব্যাপারে উনি কিছু জানেন না। যাই হোক, 3,500 টাকা যদি তখনকার কালে একজন গ্রুপ ডি পিওনের মাইনে থাকে, তাহলে 9,500 টাকা নাকি 6,000 টাকার মতো ডিফারেন্স বেসিকে যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী গ্রুপ ডি অর্থাৎ পিওন এই সমস্ত পোস্টে, তাহলে সেক্ষেত্রে 6,000 টাকা ডিফারেন্স জানার জন্য, দেওয়ার জন্য, মানে থাকার জন্য উনি মানে মুক্ত মঞ্চে ঘোষণা করেছিলেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না কমরেড। তা এখন দেখা যাচ্ছে যে সেখান থেকে প্রায় 180 ডিগ্রি ঘুরে কোন রকম ডিএর ব্যবস্থা না করে, এমনকি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে, মানে যেটা উচ্চতম ন্যায়ালয় থেকে যে আদেশনামা এসছে সেটাকে পর্যন্ত অগ্রাহ্য করার একটা অপচেষ্টা চলছে। এমএও ফাইল করেছেন, যাতে বলেছেন যে ডিসেম্বর অব্দি সময়সীমা দেওয়া হোক, যেন উচ্চতম ন্যায়ালয়টা হচ্ছে গড়ের মাঠ, যা খুশি তাই করাই। আপনার মনে হচ্ছে যে পজিশনে রয়েছে রাজ্য সরকার, সরকার উল্টে যেতে পারে এবারে? অবশ্যই রয়েছে, যথেষ্ট ব্যাকফুটে রয়েছে। আমি এখান থেকে, যদি আমার ভুল না হয়ে থাকে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আমি দেখছি, তাতে দেখা যাচ্ছে 170টার মতো আসনে বাম বনাম তৃণমূলের সরাসরি ফাইট, বাকিগুলিতে হয়তো ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে 155 থেকে 170 যদি মানে মুখোমুখি হয়, তাহলে সেক্ষেত্রে কপালে যে খুব দুঃখ আছে বা চিন্তার ভাঁজ থাকবে, এটা এ বিষয়ে আমি কোনো নিঃসন্দেহ। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, আপনার মনে হয়? আর একটা প্রশ্ন এখানে করবো, এই রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা ডিএ পাচ্ছে না, তাদের ক্ষমতা রয়েছে এই সরকারকে উৎখাত করে ফেলা? অবশ্যই রয়েছে, কারণ ডিএ বা বেতন পান এরকম কর্মচারীদের সংখ্যা কিন্তু মোটেই নগণ্য নয়। যদি এখন অনেক ক্ষেত্রে ক্যাজুয়াল নিয়োগ করে পূর্বতন কর্মচারীদের সরিয়ে, যখন তারা চলে গেছেন, কালের নিয়মে রিটায়ার করেছেন, কেউ মারা গেছেন, তখন ক্যাজুয়াল কর্মী নিয়োগ করা হয়েছে যারা সম্পূর্ণ হাতের মুঠোর মধ্যে বা তাবেদার। কিন্তু তাহলেও এদের সংখ্যা কিন্তু কম নয়। প্রাইমারি স্কুল টিচার, সেকেন্ডারি স্কুল টিচার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এবং তার সঙ্গে যারা মানে ডিএনএস রিলিফ পাচ্ছেন মৃত, বা তাঁদের সন্তান সন্ততিরা, সবাই তো সেই অ্যাসেটের অংশীদার। তাঁদের সংখ্যা কিন্তু বড় কম নয়। তাঁরা কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটিয়ে দিতে পারবেন, এবং ঘটিয়ে দিলে যে যথেষ্ট পরিমাণে সরকার বেকায়দায় থাকবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আপনারা আবার সুপ্রিম কোর্টে গেছেন, আবার যাবেন আপনারা। এই সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট তো কিছু একটা নির্দেশ দেবে, সেই নির্দেশটা যদি আপনাদের ফরে আবার চলে আসে, সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আবার একই জিনিস ঘটায়, ডিএ দেবে না, বুড়ো আঙুল দেখায়, তখন আপনারা কি করবেন, বা সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিতে পারে? আমি একটি জাজেস অ্যাসোসিয়েশনের মামলার উল্লেখ করতে পারি এ প্রসঙ্গে। সেকেন্ড ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশন, তাতে কিন্তু বলতে পারি যে ঘাড় ধরে সেই সমস্ত তথাকথিত বিচারক বা বিচারপতিদের যে সমস্ত ডিএনএস অ্যালাউন্স বা হিল এরিয়ায় যে সমস্ত বিচারপতিরা রয়েছেন তাদের হিল এরিয়ার অ্যালাউন্স, এগুলো সমস্ত চিফ সেক্রেটারিকে একদম ভার্চুয়ালি প্রেজেন্ট থাকিয়ে ঘাড় ধরে আদায় করে নিয়েছে মহামান্য 3 সদস্যের বেঞ্চ। সুতরাং এই 3 সদস্যের বেঞ্চের যে অর্ডার, সেটা 2 সদস্যের বেঞ্চের উপরে অবশ্যই সেটা বর্তাবে। সুতরাং বুঝতেই পারছেন, এই সমস্ত তথাকথিত যারা উচ্চ পদস্থ আমলা, তাদের কিন্তু মুখ গামলা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।